আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই কাণ্ড কবে করলেন? ফারাজ মৃদু হেসে বলল, তুমি ফেরার মাসখানেক আগে। বেলা হেসে ফেলল। এই মুহূর্তে হাসি পেল তার। হাসতে হাসতে বলল, এত কেন কিনেছেন? আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি? এগুলো না করলে তোমার এই প্রাণোচ্ছল হাসিটা মিস করতাম। ধুর, আপনিও না। এবার তো একটু জড়তা কমাও, একটু দূরত্ব কমাও। বেলা বুঝল কথাটা। প্রাণোচ্ছল হাসিটা মৃদু হাসিতেই রূপ নিল। মৃদু হেসে বলল, কি করতে হবে আমার? বেশি কিছু না, আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসার জায়গাটা পরিবর্তন করো। একটু নিজের ভাবো, অন্য বউয়েরা যেমন ভাবে বরকে রাখে তুমিও আমায় রেখে দাও। ফারাজ বেলার চোখে চোখ রেখে কথাগুলো বলল। চোখে নেশালো ভাব। বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, কোন রঙের শাড়ি পরবো বলুন তো? ফারাজ আলমারির দিকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো। হাতে ধরে নাড়াচাড়া করতে করতে বলল, আজ এটা পরো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে বের হলে আপনি ফ্রেশ হয়ে নেবেন। আমাদেরকে আবার নামাজ পড়তে হবে? ও বাসায় তো দুজনকে নিয়ে নামাজ পড়িয়ে দিল। হুম, আমি আসছি বলি ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে। আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকবে, তখনই ফারাজ বলল, তুমি এটাই যাও, আমি বাইরে ওটা ফ্রেশ হয়ে আসছি। বেলা একপাশে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। পোশাকগুলো রেখে সামনে তাকিয়ে দেখল সে যে ফেস ওয়াশটা ব্যবহার করে সেটাই এখানে রাখা আছে। আয়নায় নিজের মুখটা দেখেই মনে হলো মেকআপ তুলতে হবে। বাহিরে বেরিয়ে এলো সে। টিস্যু আর ক্রিম নিয়ে ভেতরে প্রবেশ করলো। আবার ফ্রেশ হতে হতে প্রায় আধ ঘন্টা লেগে গেল তার। ফারাজ বসে বসে তার জন্য অপেক্ষা করছিল। বেলা বের হচ্ছে না দেখে মাত্রই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই পেছনে ঘুরে তাকালো ফারাজ। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা, চুলগুলো খোলা, সামনে একপাশে ফেলে রেখেছে। ফারাজকে দেখে মৃদু হাসল সে। ধীর পায়ে ব্যালকনিতে পা রাখল। ফারাজ তখনও বেলার দিকে পলকহীন চোখে চেয়ে আছে। ফারাজকে দেখে মৃদু হাসল বেলা। শাড়ির আঁচলের নিচের অংশ ভাঁজ করে কাঁধের উপরে তুলে নিল সে। জিজ্ঞাসু চোখে ফারাজের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে? ফারাজ আনমনে বলে উঠল, একদম আমার বউয়ের মতো লাগছে। ঠিক করে হেসে ফেলল বেলা। ফারাজ সাথে সাথেই ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরল। ব্যালকনি গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারাজ এবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো। চারদিক শুনশান নীরবতা পালন করছে। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে শুধু। ফারাজ পাশে একটা গোলাপের টব রাখা। গাছে 4টা ফুল ফুটেছে সপ্তাহখানেক ধরে। 2টা পূর্ণ আকার পেয়েছে, একটা মাঝারি আর একটা সবেমাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে। বড় 2টা ফুলের মধ্যে থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে। ফুলটা বেলার কানে গুজে দিতে উদ্যত হলো। সামনের দিকে চুল এসে পড়েছে বেলার। চুলগুলো 2টা আঙ্গুল দিয়ে কানের পিছনে গুজে দিল। এই প্রথম ফারাজের এমন স্পর্শে খানিকটা চমকে উঠল সে। ফারাজের দিকে ঘুরে তাকালো এবার। ফারাজ আলতো হেসে ফুলটা বেলার কানে গুজে দিয়ে বলল, আমার মানবীয় গোলাপের কানে প্রকৃতির গোলাপ, ব্যাপারটা সুন্দর না? বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল। ফারাজ তখন ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে। অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙই বেশি মানায়। বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো। ফারাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়েরি রঙের একটা ছোট্ট বক্স বের করলো। সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো। বেলার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার সব কিছুতে আমার অধিকার চাই। বেলা লজ্জায় মাথা নিচু করে নিল। ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দিল। পর মুহূর্তেই বেলাকে অবাক করে দিয়ে ফারাজের ওষ্ঠ বেলার কপাল স্পর্শ করল। নিজের কপালে সদ্য বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতে চোখ বন্ধ করে নিল বেলা। কপালের পর একে একে 2টা গাল, চোখ, চিবুক স্পর্শ করতে থাকলো ওষ্ঠজোড়া। বিনা বাধায় দুজন আরো কাছাকাছি হবে, তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে রুমে চলে আসে বেলা। ফারাজ মৃদু হেসে নিজেও রুমে এসে ব্যালকনির দরজা আটকে দিল। লাইট নিভিয়ে ডিম লাইট অন করে দিল। বেলা সামনেরটায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারাজ ধীর পায়ে বেলার পেছনে ভীষণ কাছাকাছি দাঁড়ালো।
নিজের ডান হাত বেলার ডান হাতে স্পর্শ করলো। মুহূর্তে কেঁপে উঠল বেলা। বাম হাতে বেলার কাঁধের একপাশে চুল সরিয়ে দিল ফারাজ। ফারাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেলা। ফারাজের ঠোঁট পিঠ স্পর্শ করতেই শরীর শিউরে উঠল বেলার। কেঁপে উঠল পুরো শরীর। চোখ জোড়া খিচে বন্ধ করে দিল। ফারাজ বেলার দুই বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো। লজ্জা লাগছে তার, ভীষণ লজ্জা লাগছে। লাজেরাঙ্গা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে। বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ। বেলার চোখ জোড়া তাকে সম্মোহনী বার্তা প্রদান করছে। পান করতে বলছে কোনো এক অমৃত সুধা। বশীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরো সন্নিকটে এগিয়ে নিল। চোখ থেকে চোখ সরে ঠোঁটে অবস্থান করলো। চোখ জোড়া বন্ধ হলো। বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ফারাজ। দুজন ভেসে চলল অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সে আর বেলা ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নিল বেলা। ফারাজ তখনও মোহগ্রস্ত বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে। ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল। গালে লেপটে থাকা চুলগুলো আঙ্গুলের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। নরম গলায় বলল, বেলা কিছু বলল না, মাথাটা নিচু করে নিল। ফারাজ ধরে নিল মৌনতার সঙ্গ দেওয়ার লক্ষণ। চকিতে বেলাকে চমকি দিয়ে এক ঝটকে তাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, চলো দাম্পত্য জীবন শুরু করা যাক। বেলা ফারাজের বুকে মুখ গুজল। ফারাজ বেলাকে দেখে পুনরায় হেসে ওষ্ঠ প্রসারিত করল। শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজেদের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে। বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন, ঘুম হলো? বেলা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করলো। ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, আমি উঠেছি অনেকক্ষণ আগেই। ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতেই। নামাজ শেষ করে শেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। কয়েকবার বাইরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি, তাই আমিও রুমেই বসেছিলাম। ফাহমিদা বেগম টুটি বানাতে বানাতে বললেন, তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন? বিছানায় গিয়ে শুয়ে থাকলেই ঘুম ধরে যেত। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই, রুমে যাও। বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে কোনো কাজ দিন না প্লিজ। আজকে আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবেন? ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন। গম্ভীর স্বরে বললেন, আন্টিকে আম্মা ডাকতে হবে, এটাই আপনার কাজ, এটাই শেষ করুন। বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতো স্পর্শ করে বলল, মা বললে হবে না, অনেকদিন মা ডাকি না। সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো। চোখে জল রেখেই মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার যা ইচ্ছে ডেকো। মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই। কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না। তোমার মায়ের মতো ভালো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে। আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক। বেলার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ল গতকালের মেসেজের কথা। মনে প্রশ্নের উত্থান ঘটল। কে আবার তার ক্ষতি করতে চাইছে? কেনই বা চাইছে? এরকম মেসেজ কল করার কারণ কি হতে পারে? হেলাফেলা করে ভুল করছে না তো? মেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন। মেলা সবকিছু ভুলতে একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, মা বাবা কোথায়, ঘুমোচ্ছেন? ফাহমিদা বেগম দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, সে চা খেতে গিয়েছে। বাবা বাসায় চা খায় না? হোস্টেলে অনেকেই থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার ভালো লাগে। বাসায় তো এরকম পরিবেশ পাই না, তাই ওইখানে যাই সকাল সন্ধ্যা। বেলা নরম কণ্ঠে বলল, আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন? ফারাজ ও 9:30টার দিকে হসপিটালে চলে যায়। 8:30টার দিকে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায়। তাহলে উনিও বাদ। আমি আর আপনি প্রতিদিন চায়ের আসর বসাবো, আমাদের ভালো সময় যাবে। ফাহমিদা বেগম মুচকি এসে বেলার গান টেনে দিয়ে বললেন, আগামী কাল থেকে হবে।
এইবার 1 কাপ চা করে ফারাজকে ডেকে তুলো গিয়ে। বেলা যখন রুমে এলো তখন 8:20 বাজে। ফারাজ তখনও ঘুম থেকে ওঠেনি। বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো। কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না সে। এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে ফারাজের মাথায় আলতো করে হাত রেখে নিজের স্বরে ডাকতে থাকলো। ফারাজ ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো বেলার দিকে। বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বলল, কটা বাজলো? বেলা ঘড়ি দেখে জবাব দিল, 8:30 বাজতে 5 মিনিট বাকি। ফারাজ বিছানার পেছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে, এসো। চকিতে আর একটু দূরে সরে বসলো বেলা। ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, আপনি উঠুন জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে চাটা শরবত মনে হবে। মা রান্নাঘরে আছে, হেল্প করতে হবে আমার। ফারাজ বেলার হাতটা ধরে এক ঝটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো। দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপটে গেল। ফারাজ নিজের মুখের উপর থেকে বেলার চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এই চুলের গন্ধে ঘুম আসছে আবার। বউ নিয়ে কি ঘুমাতে পারবো? বেলা ভ্রুচিয়ে বলে উঠল, ছুটি নিন তবে। ছুটি নিলে সবসময় কাছে পাবো? কথাখানা বেলার চোখে চোখ রেখে বলল ফারাজ। বেলা লজ্জায় অন্যদিকে তাকালো। ফারাজ বেলার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিতেই বেলা তৎক্ষণাৎ উঠে বসলো। ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুইয়ে দিল। এক হাত বেলাকে ভেদ করে ওপাশে বিছানায় ঠেকল। ফারাজের 2 বাহুতে বন্দি হলো বেলা। ফারাজকে এগোতে দেখে চোখ বন্ধ করে নিল সে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে গেল ফারাজ। ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে। ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলো সে। বেলা চোখ খোলার সাথে সাথে ফারাজ এবার ফিক করে হেসে ফেলল। সরে গিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব? রাতে দিলাম, হয়নি, আরো লাগবে? ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে যেন। তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই। বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ আবার দুষ্টু মিশ্রিত গলায় বলে উঠল, কোথায় দিব বলো? গালে নাকি ঠোঁটে? আর কটা লাগবে একবারে বলে দাও। ক্ষণে ক্ষণে দিতে পারবো না, আমিও তো মানুষ নাকি? বেলা চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, থামবেন আপনি? কি সব বলে যাচ্ছেন তখন থেকে? লজ্জা লাগছে না আপনার? ফারাজ চাপা গলায় বলল, বিয়ের পর সব স্ত্রী বুঝে যায় পৃথিবীর সব পুরুষ তার স্ত্রীর কাছে একটা নির্লজ্জ প্রাণী। তুমিও বুঝে যাবা। শুধু কথায় কথায় চিৎকার দিও না। বাসায় বাবা আর আম্মাও আছেন, ওনাদের কাছে আমি খুবই ভদ্র। তুমি এরকম চিল্লাচিল্লি করলে কোনো উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটে শিফট হতে হবে। এটা কিন্তু খারাপ দেখায়। বেলার মুখটা যেন দমকা হাওয়ায় বাতি নিভে যাওয়ার মতো ধপ করেই নিভে গেল। অসহায় ভঙ্গিতে বলল, প্লিজ ছাড়ুন, রান্নাঘরে যাই। কোনো বাধা বিপত্তি ঘটল না। ফারাজের বাঁধন আলগা হলো। কথা শেষ হতেই ছেড়ে দেওয়াতে বেলার কেমন সন্দেহ হলো। পুনরায় নিচু স্বরে বলল, রাগ করলেন? আচ্ছা ধরে থাকুন আমায়, ছাড়তে বলবো না। রাগ করবেন না তবুও? আই এম সরি। ফারাজ উঠে বসলো। বিছানা থেকে নামার পূর্ব মুহূর্তেই বলে উঠল, ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি, দাঁড়াও। বেলা অসহায়ের মতো কপালে হাত রাখলো। ফারাজ কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবারও বলল, শুধু চুমুতে হবে তো? আবার জড়িয়ে ধরার আবদার করবে না তো? আমি আবার নরম মনের মানুষ কিনা দেখা গেল তোমার আবদার ফেলতে পারলাম না। বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগে আছে। সকালটা বেহিসেবি লজ্জায় কাটবে কে জানতো। সে ভ্রুযুগল শটান বিস্তৃত করে বলল, যাবেন আপনি? ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই তো চাইছি, টানছো কেন? টানছি মানে? মনে মনে ঠিকই বলছো, থেকে যেতে। আমি সেটা অনুভব করতে পারছি। বেলা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল, ফারাজের কথা শেষ না হতেই বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরল। চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ কিছু চাইবো না, এবার তো যান। আমাকে এই একদিনে লজ্জায় মেরে ফেলবেন না, আমি তাকাতে পারছি না। আপনার আম্মুর মুখোমুখি হতে ভয় লাগছে আমার। যদি জবটা না দেয় সেটা বড় কথা না, কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন।
নীরার কথা ভ্রু কুচকে তাকালো সাদমান, বলল, কি বলবে? আমি আম্মার মুখোমুখি হতে আসলে ভয় পাচ্ছেন? নীরা উপর নিচ মাথা ঝাঁকালো, আমদামদা করে বলল, যদি জবটা না দেন উনি, আপনি কিন্তু তাহলে জোর করতে পারবেন না। আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নেব। সেটা পরে দেখা যাবে, এখন চলুন তো। কতক্ষণ লাগবে? রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট 10 লাগবে। গাড়িতে গেলেই হতো, কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে। আপনার অসুবিধা হচ্ছে না তো? নীরা দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল, অসুবিধা হবে কেন? আমার হেঁটে অভ্যাস আছে। বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন, সবকিছুর সাথেই মানিয়ে চলতে হয়েছে। নিজে এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম, তাই এখানে আসার পর ওদের টাকায় খেতে আমার রুচিতে পাচ্ছে। সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নীরাকে দেখল, বলল, আপনার বাবা পঙ্গু ছিলেন, কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। সাদমানের দিকে তাকিয়ে বলল, ওসব আর মনে করতে চাই না, আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এখন বলুন, সোজা আম্মার কাছে যাবেন নাকি কিছু খাবেন? এখানে ভালো রেস্টুরেন্ট আছে। কিছু খাবো না। জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠবো। ভাইয়া ভাবি পার্সোনাল স্পেস পাবে, তাহলে আমার তাদের মাঝে থাকতে ভালো লাগবে না। আচ্ছা বুঝছি। সকাল সকাল শপে উপস্থিত হলে আন্টি রাগ করবেন না? প্রত্যেক শপারই তো সকাল সকাল কাস্টমার চায়, আমি জব চাইতে যাচ্ছি। এত নিচু করে দেখছেন কেন? আপনারা নিজেকে ছোট করে দেখাটা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। দুঃখিত। সাদমান নীরার কথা পৃষ্ঠে আর কোনো কথাই বলল না। হেঁটে চলল সোজা পথে। থানা থেকে এগিয়ে এসে হাতের বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে। রাস্তার দুই পাশেই মাথা চারা দিয়ে উঠেছে প্রয়োজনীয় সব কিছুর দোকান। পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় সব কিছু এবং সংসার সাজানোর জন্য সব কিছু পাওয়া যায়। নীরা হাঁটার সময় এপাশে ওপাশে সব কিছু দেখছিল। হঠাৎ সাদমানের হ্যাঁচকা টানে টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের উপর পড়ে গেল নীরা। সাঁ করে একটা বাইক বেরিয়ে গেল খুব কাছ দিয়ে। সাদমান তৎক্ষণাৎ নীরাকে সোজা করে দাঁড় করে তীক্ষ্ণ নজরে রাস্তার সামনে দিয়ে তাকে চিৎকার দিয়ে বলে উঠল, বাইকের সিট পশ্চাৎ দেশে থাকলেই উঠতে ইচ্ছে করে, তাই না? নাকি টয়লেট চেপে বসে যে তাড়াতাড়ি বাড়ি যেয়ে ছোট অফিসে দৌড়াতে হবে? জানোয়ারের বাচ্চা একটা। মাথায় আবার হেলমেটও নাই, সাথে বাইকটা থাকলে 15,000 জরিমানা ঠুকে দিতাম, তখন মজা বসতা। পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকার সাথেই থাকুক, বেআইনি কিছু দেখলেই পুলিশের সত্তা জাগ্রত হয়ে যায়। এই যেমন কয়েক সেকেন্ডেই ধরে নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই। নীরা সাদমানের চটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ঢোক গেল। সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল। এত কাজ দিয়ে বাইক কখন এলো টের পায়নি সে। সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আমরা এবার যাই, প্লিজ ছাড়ুন না, আমিও একটু অসাবধানে হাঁটছিলাম। আপনাকে আমি ফেরার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো, তখন চারপাশ দেখবেন। হাঁটার সময় তামাম দুনিয়া দেখছিলেন যেন। আমি সরিয়ে না আনলে তো থানার পেছনে হাসপাতালে দেখতে হতো। নীরা অসহায় ভঙ্গিতে বলল, সরি, নতুন জায়গা তো তাই একটু দেখছিলাম, আর হবে না, চলুন। নীরাও দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো। বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে। ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে, তার উপর একা সংসারের দায়িত্ব দেয়া মোটেও ভালো দেখায় না বলেই মনে করে বেলা। আগে তো নিজেকেই একা একটা সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে। বয়সের চেয়ে সময়ই তাকে অনেক বেশি ম্যাচিউর করে তুলেছে। সংসারে এসব ছোটোখাটো কাজ আর তার কাছে কিছুই মনে হয় না। সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন। এ বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছেই শুধু শাশুড়ি। দুজনে মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি। ওয়াহাজ এবং মৌয়ের আসার কথা দুপুরে, তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না শেষ করে গোসল দিতেই রুমে এলো বেলা। গোসল শেষে কোন শাড়িটা পরবে সেটা ঠিক করতে পারছে না। ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম 1 মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতেই হবে। ওয়ার্ড্রোবে এত পরিমাণ শাড়ি দেখে সে কনফিউজড। কোনটা রেখে কোনটা পরবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পেরে ফারাজের থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করলো সে। ফোনে চার্জ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছিল রান্নার সময়। তারপর আর ফোনের কাছে আসা হয়নি। ফারাজ এই সময়টায় ফোন করতে পারে ভেবে জিহ্বায় কামড় দিল বেলা।
দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই যেন মাথায় পাঁচ পড়ল। 2 ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল। একটা দুটো না, মোট 23টা মিসড কল উঠে আছে। বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে, তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড়। ফারাজ অলরেডি বাসায় চলে এসেছে। শুকনো একটা ঢোক গিলে ফোনটা নিচে রাখলো। ফারাজকে দেখিয়ে জোরপূর্বক হাসির চেষ্টা করলো সে। ফারাজ বেলাকে পাত্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে এলো। বেলা তখনও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট্ট সাইজের 2 রঙের গোলাপ বের করে বিছানার উপর রাখলো। মুখ মলিন তার। বেলার সাথে এখনও কোনো কথা বলেনি সে। ওয়ালেট ওয়াচ যথাস্থানে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বেলার দিকে তাকালো। বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে। ফারাজকে তাকাতে দেখে বলে উঠল, ফোনটা সাইলেন্ট ছিল, আপনি কল দিয়েছিলেন, আমি একটুও বুঝতে পারিনি। রান্নাঘরে ছিলাম, আম সরি। এরপর থেকে আমি কখনো ফোন সাইলেন্ট রাখবো না। বেলার বুক কাঁপছে। একবার ফারাজের দিকে তাকাচ্ছে, আরেকবার নিচে নিজের পায়ের দিকে তাকাচ্ছে। বিয়ে দ্বিতীয় দিনেই কি বকা শুনতে হবে তার? বিছানার ফুলের দিকে চোখ যেতেই মনে হলো রাগ দেখালে আবার ফুল আনবে কেন? ফারাজ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। বেলার ভীষণ অস্বস্তি লাগছে। এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের ফুল দুটো নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমাকে আই লাভ ইউ বলুন, দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যায়। বেলার বাচ্চা মেয়ে দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারল না ফারাজ। ফিক করে হেসে ফেলল। বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকল। হেসে বলল, বউরা বরকে ভয় পেলে সংসার সুখের হয়। যে সংসারের উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্লভ হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না, গোসল দিতে যাব। শাড়ি রেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরবো। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলে আসবে এখনই। দুজন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে। চলো একসাথে যাই। বেলা এক ঝটকায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জামাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, খারাপ কি বলেছি? আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন। আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ ব্যালকনি থেকে তোয়ালে নিয়ে বলল, ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নাহ। ফারাজ কিছু না বলেই মৃদু হেসে কৌশলে ঢুকলো। বিকেল 4টা। ব্যালকনিতে গল্পের আসর বসেছে। ওয়াহাজ, মৌ, বেলা, নীরা, ফাহমিদা বেগম বসেই চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মুহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তেই চোখে ঘুম চলে আসে। মুহিব সাহেব ঠিক সেই রকম মানুষ। খাওয়ার পর শোবার ব্যবস্থা করে দিলেই পরিবেশ শান্ত। ফারাজ দুপুরে সবার সাথে দুপুরে খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দের খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনেও হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতেই নাস্তানাবুদ অবস্থা তার। তার উপর দুপুর 2টা থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকেই। তারপর হসপিটালে আরেকবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা থাকে না সেদিন 9টার মধ্যেই বাড়ি ফিরে যায়, কিন্তু রোগীর চাপ থাকলে 10:30 11টা বাজা কোনো ব্যাপারই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করে অচেনা সেই নাম্বার থেকে কল চলে আসায় বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিতে কলটা কাটল সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে এমন সময় ওয়াহাজ ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটায় সবাই মিলে একদিন গেলে হয় না? ছোটোখাটো আয়োজন করে সবাই 2টো দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেক দিন কোথাও যাওয়া হয় না।
ওয়াজিহা আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতেই পারে। পারমিতা বেগম মুখে হাসি লেপটে বললেন, হ্যাঁ যেতেই পারে। বাবুকে বলো ছুটি নিতে, 4 জন গিয়ে ঘুরে এসো। ওয়াজ তৎক্ষণাৎ বলে উঠল, 4 জন কেন, সবাই যাব। আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশে থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে, এখনই ছুটি কিভাবে নেব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার ভাইয়া সব ব্যবস্থা করে নেবে। ভাবি কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মৌ বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় ভাবির মুখে ভাবি ডাক শুনতে কেমন উইয়ার্ড লাগছে তার। মেলা মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ধুর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো। ভাবি হও, ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। সেটা হবে না। ও বাড়িতে আমি ভাবি আর এই বাড়িতে তুমি। মেলা মুখ দিয়ে চজাতীয় শব্দ উচ্চারণ করে কপালে হাত রাখলো। মেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ি রুম থেকে মাত্রই সে নিজের রুমে এলো। পারাজ কল দিয়েছে বলেই তাড়াতাড়ি চলে এলো সে। 7:30টার দিকে মৌ, ওয়াজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু পারমিতা বেগম বললেন পারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াজ আর জোর করেনি। সে চায় বোন যেখানে থাকুক ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে ব্যালকনির চেয়ারে গিয়ে বসলো। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেলল সে। সালাম দিতেই চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল, কি করছো? বেলা বাহিরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আমার রুমে থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজাসাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টন টন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। আসবেন কখন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরে আছো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যেস আছে। আপনি জলদি চলে আসুন। বউ আমাকে মিস করছে? বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফিজ। বেলা ফোন রাখতেই বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে বেরিয়ে আসে আহ শব্দ। কপালে হাত চলে যায়। বাইরের নিচে তাকাতেই দেখতে পায় তাদের বাড়ির প্রাচীরের বাহিরেই কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার হওয়ার দরুন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারল না। উঠে দাঁড়াতেই বাহিরের লোকটি রাস্তার দিকে হাঁটা দিল। মেঝেতে চোখ যেতেই টের পেল সাদা কাগজের টুকরো সেখানে পড়ে আছে। সাথে সাথে সেটা হাতে তুলে নিল সে। হাতে নিয়ে বুঝতে পারল বাহিরে সাদা কাগজ থাকলেও ভেতরে এক টুকরো বড় পাথর। পাথরে গা থেকে সাদা কাগজটা ছাড়িয়ে নিল সে। ভেতরে কিছু লেখা স্পষ্ট হলো। পড়তে থাকলো বেলা। লেখাটা পড়েই ভ্রু কুচকে গেল তার। ভয়ে বুক কাঁপছে না এবার। সে কয়েকবারের ঘটনায় বেশ বুঝতে পেরেছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এবং সেটার আগে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। এখন বেলা যদি ভয় পায় তাহলে তাদের মজার খোরাক হয়ে যাচ্ছে সে। কে হতে পারে বিষয়টা ভাবতেই 3 জনের নাম মাথায় আসে তার। এবার সবকিছু শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যেন রিস্কি লাগছে তার কাছে। ব্যালকনিতে আর এক মুহূর্ত দেরি না করেই রুমে চলে আসে। ব্যালকনির দরজা আটকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতের ফোনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওয়াজকে কল করে সব জানাবে কিনা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ওয়াজকে সব বলবে বলে ঠিক করলো বেলা। ভাইয়ের নাম্বার খুঁজে বের করে কল করবে, তখনই অচেনা একটা নাম্বার ভেসে উঠল ফোন স্ক্রিনে। বেলা নির্দ্বিধায় কলটা রিসিভ করলো, কারণ সে জানে তাকে এবার হুমকি দেওয়া হবে। এই খেলার ছক সে বুঝে গিয়েছে। বেলা হ্যালো বলতেই উপাস থেকে জবাব এলো, তোর ভাইয়ের আম্মু আমার হাতে, যদিও তোর হাতেও একটু আছে, কারণ তুই তোর ভাইয়ের থেকে লুকিয়ে রাখলে সেই কয়দিন বেশি হাতে পাবে, বাঁচতে পারবে। তুই বলে দিলেই সব বুম শেষ। বেলা ফিচেল হেসে বলল,
আয়ু তো আল্লাহর হাতে। প্রথমত শিরক করে ফেললি, দ্বিতীয়ত নিজেকে খুব বড় খেলোয়াড় ভেবে নিয়েছিস। বেলাকে চিনলেও নতুনভাবে সৃষ্টি হওয়া ওয়াজিহাকে চিনিসনি। কিসের জন্য পিছে লেগেছি সেটা এখনো বুঝতে পারছি না। অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছি তো, তাদের মধ্যে তুই কে? কি করেছিলাম তোর? ওপাশের ব্যক্তিটি ক্ষিপ্র গতিতে বলে উঠল, বয়স কত হলো তোর? 28। তাহলে 10-11 বছর বয়সের কথা চিন্তা কর। বের কর আমি কে। কি করেছিলি তুই আর তোর ভাই? তোর ভাইকে আমি বাঁচতে দেব না, মানে দেব না। আজ হোক কাল হোক তোর ভাই মরবে। নিজের জানের ভয়ে কম সময় তো বিদেশে থাকিনি। এই দেশের মাটি তোর ভাই জান দিবে। প্রতিনিয়ত বিষ খেলে কেই বা বেঁচে থাকে, কয়জনই বা প্রাণ হারাবে কে জানে। বেলা কিছু বলবে তখনই কলটা কেটে গেল। কল ব্যাক করেও কোনো লাভ হলো না। ক্রোধ চেপে বসলো যেন। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়ালে একটা আঘাত করলো সে। পরক্ষণে কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেরি না করে ওয়াহাজকে কল করলো সে। কলটা প্রথমবারেই রিসিভ হলো। ফোন হয়তো ওয়াহাজের হাতেই ছিল। বেলা চাপা শ্বাস ফেলে বলল, ভাইয়া কথা আছে। বেলা সচরাচর ওয়াহাজের সাথেও সালাম দিয়ে কথা বলে, কিন্তু আজ সেটার বিকল্প দেখে একটু অবাক হলো ওয়াহাজ। সে বলল,